ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর বাসভবনে। কমপ্লিটলি জিহাদি হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। এদিকে আজ শুভেন্দু অধিকারী গণধুলাই এবং জুতা পেটাকে আহত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ সরকার বিরোধী আন্দোলনে নেমেছে, রাজপথে ধ্বংসলীলা। নরেন্দ্র মোদীও আটক হয় এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে আসা বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, তৃণমূলে হামলা চালিয়েছে বলে অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন এটা চন্দ্রকোনা থানার ছবি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। বাংলার রাজনীতিতে এমন কিছু বক্তব্য আসে যা শুধু একটা সভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার রাজনৈতিক অন্দরমহলে ঢেউ তোলে, টিভির স্টুডিওতে বিতর্ক তৈরি করে, আর সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে সেই সব দলকে যারা বছরের পর বছর ধরে নির্দিষ্ট কিছু মানুষকে নিজেদের স্থায়ী ভোট ব্যাংক বলে ধরে নিয়েছে। जैसे शुभेंदु अधिकारी चुनाव लड़ रहे हैं भवानीपुर से, और मैंने सुना आपकी स्पीच में आपने उनको बी ग्रेड नेता बोला, ऐसा वो भी तो है। भाषा सुनिए उनकी। जिसने पाल पोस के बड़ा किया, जिसने शुभेंदु अधिकारी बनाया शुभेंदु अधिकारी को। দিল্লির রাজনৈতিক করিডোরে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলি প্রথমে খুবই সাধারণ মনে হয়। কয়েক মিনিটে একটি সাক্ষাৎ, করিডোরে দাঁড়িয়ে কিছু সৌজন্য বিনিময় কিংবা একটি অনানুষ্ঠানিক কথোপকথন, কিন্তু পরে দেখা যায় সেই ঘটনায় রাজনীতির গতিপথকে বদলে দেওয়ার মতো শক্তিশালী হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এখন সম্পূর্ণ ভারত উত্তাল। আজকে শুভেন্দু অধিকারীর উপর ভয়াবহ আক্রমণ হয়। শুভেন্দু অধিকারী বিপদের মুখে পড়ে মমতা ব্যানার্জির পরিকল্পনায় এবং তৃণমূলের পরিকল্পনায়। আপনারা দেখেছেন তৃণমূল দল বর্তমানে ধ্বংস হয়েছে মমতা ব্যানার্জির সাথের কর্মীরাই মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে। এখন শুভেন্দু অধিকারীও বিপদে পড়ে। শুভেন্দু অধিকারী নিজের মুখে অনেক কথা বলে। পশ্চিমবঙ্গের রাজপথে যে ভয়াবহ অবস্থা গোপনে প্রকাশ্যে হচ্ছে, সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র, আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না, এই বালছাড়া 12টা পাতায় লিখের উপর বাল ছিটতে। ভোটের আগে বলা হয়েছিল ঘরে ঘরে 3000 টাকা পৌঁছে যাবে, দিল্লির লক্ষ্মীর ভান্ডারের চেয়ে 1.5 গুণ বেশি। কোনো ঝামেলা নেই, কোনো জটিলতা নেই। কিন্তু আজ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ, বাংলার আনাচে কানাচে নারীরা আজ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমরা মূর্খ, আমরা অক্ষর জানি না। 12 পাতার ফর্মকে পূরণ করবে। কিন্তু প্রশ্ন শুধু ফর্মের পাতার সংখ্যা নিয়ে নয়, আসল প্রশ্নটা অনেক গভীরে। আর সেই প্রশ্নটা আজ পশ্চিমবঙ্গের রাজনীতিকে নতুন করে কাঁপাচ্ছে। আর এরকম টাকা দেওয়ার দরকারও নেই, যদি দিতে পারে মানে ওর থেকে 1.5 টাকাই ভালো ছিল। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র, যিনি বিজেপির হয়ে এই অঞ্চলে বিপুল ভোটে জিতেছিলেন, তিনি এখন বাড়ি বাড়ি ঘুরে এই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বিলি করছেন। উদ্দেশ্য মানুষকে বুঝিয়ে দেওয়া কিভাবে এই ফর্ম পূরণ করতে হবে। কিন্তু বাস্তবতা যা হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন চিত্র। গ্রামের নারীরা, যাদের অধিকাংশই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, তারা এই ফর্ম হাতে পেয়ে থমকে যাচ্ছেন। একজন নারী সরাসরি বিধায়কের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমার মতো মূর্খ মানুষ এই 12 পাতা কে লিখবে? তোর মায়ের ভাতাটি কে লিখবে? এই একটি লাইনে আজ পুরো পশ্চিমবঙ্গের ভাইরাল। কারণ এই ক্ষোভ শুধু একজন নারীর নয়, এটা লক্ষ লক্ষ নারীর গলার আওয়াজ তোলা, যার অনুভব করছেন তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। এখানে একটু থামুন, ভেবে দেখুন, একটি সরকারি প্রকল্পের আবেদনপত্রে সাধারণত কি থাকে? আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, এতটুকুই তো যথেষ্ট। দিল্লির লক্ষ্মীর ভান্ডার মাত্র 1 পাতার ফর্ম দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই 12 পাতার ফর্মে কি চাওয়া হয়েছে সেটা একবার ভেবে দেখুন। আবেদনকারী নারীর পূর্ণাঙ্গ আধার তথ্য, তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণী, ব্যাংকে কত টাকা জমা রয়েছে তার হিসাব, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র ও তথ্য, সন্তানের জন্ম সনদ ও শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও সম্পূর্ণ তথ্য। একটু ভেবে দেখুন, 3000 টাকার এই মাসিক ভাতার জন্য কেন একজন নারী গোটা পরিবারে 3 প্রজন্মের বায়োমেট্রিক বা আর্থিক তথ্য সরকারকে দিতে যাবে? এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি আলোচনার। পেছনে ফেরা যাক একটু। 2024 সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল, বিজেপির 2 শীর্ষ মুখ, বাংলা 3টি জনসভায় একই কথা বারবার বলেছিলেন, দিল্লির লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে, তার বদলে আসবে অন্নপূর্ণা ভান্ডার, ঘরে ঘরে পৌঁছে যাবে 3000 টাকা। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এই 4টি শব্দ মনে রাখুন। কারণ আজ যা হচ্ছে তা এই প্রতিশ্রুতির ঠিক উল্টো। লক্ষ্মীর ভান্ডার যেখানে 1 পাতার ফর্মে 1500 টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যেত, সেখানে আজ 3000 টাকার জন্য 12 পাতার ফর্ম নথির পাহাড় পূরণ করতে হচ্ছে। যে নারীরা নিজেদের নামটুকু লিখতে পারে না, তাদের হাতে ধরে দেওয়া হচ্ছে এমন এক জটিল আবেদনপত্র যা একজন শিক্ষিত মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে। আর এই জায়গাতেই সাধারণ মানুষের মনে একটি তীব্র প্রশ্ন যাচ্ছে, তাহলে কিচ্ছু করতে হবে না মানে কি ছিল? ভোট দেওয়ার পর এটা কি শুধু পুরস্কার? কিন্তু এখানে বিষয়টা আরো অনেক বেশি জটিল হয়ে যায়। ফর্মের জটিলতা একটি সমস্যা, কিন্তু আসল বিপদ লুকিয়ে রয়েছে অন্য
নামমাত্র। রাজনীতির বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলছেন। এই 12 পাতার ফর্মের মধ্যে যে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে, আধার নম্বর, বায়োমেট্রিক ডেটা, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, পারিবারিক তথ্য, এই সমস্ত ডেটা যদি স্থানীয় দলীয় কর্মী বা দালাল সিন্ডিকেটের হাতে পড়ে তাহলে কি ঘটতে পারে? প্রথমত, এই আধার তথ্য ব্যবহার করে যে কোনো নারীর অজান্তে তার নামে বেনামি সিম কার্ড তোলা সম্ভব। নিজের দলটাই যেভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তা দেখে একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মাননীয়া। আইন এবং সাংবিধানিক নৈতিকতার দিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার শপথের শর্ত 100% লঙ্ঘন করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা কি দেশদ্রোহিতার শামিল? যদি তাই হয় তাহলে এবার কি গ্রেপ্তার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেনই বা ওই বাংলাদেশ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেন মমতা? বাংলাদেশের স্লোগান চুরি করার অভিযোগ আগেই উঠেছে তার বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের নিয়ে তার নরম মনোভাব নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের মৌলবাদীরা তাকে পশ্চিমবঙ্গকে এই ভারত থেকে আলাদা করে দেওয়ার বার্তাও দিয়েছিল। এবার সেই বাংলাদেশের এক নেতা খুনের প্রসঙ্গ উস্কে দিয়ে কাদের বার্তা দিতে চাইছে? এগুলোর সঙ্গে কোনো গোপন যোগসূত্র রয়েছে? তরি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিধানসভায় আলাদা গোষ্ঠী বা জোট গঠনের দাবি তুলেছেন। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিক্ষুব্ধ শিবিরের দাবিকে স্বীকৃতি দিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আনুষ্ঠানিক বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে তৃণমূলের সমস্ত বর্তমান সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু 60 জন বিধায়ক ঋতব্রতদের শিবিরে রয়েছে, তাই তারা দল ত্যাগ বিরোধী আইন যা রয়েছে তার আওতা থেকে মুক্ত। আর এর ফলে আসল তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক কার হাতে থাকবে? মমতা অভিষেকের শিবিরের হাতে নাকি ঋতব্রতর আইন সবার শিবিরের হাতে? তা নিয়ে আইনি এবং রাজনৈতিক লড়াই শুরু হতে চলেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে যাবেন তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি আবার তৃণমূলের প্রায় 20 জন লোকসভা এবং রাজ্যসভার সাংসদও নাকি এই বিক্ষুব্ধ গোষ্ঠীর বা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তারক সিং এর পর ফেরাদ হাকিমও নাকি ওই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ দিচ্ছেন। সব মিলিয়ে এখন বেজায় ফাঁপড়ে এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সময় যে খুব খারাপ যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আর এই বিপদ কালেই কি বুদ্ধিনাশ মাননীয়া? আর এই বিপদের সময় তিনি যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। গত 2রা জুন ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশ বাংলাদেশে শোরগোল পড়ে গেছে। ঠিক কি বলেছিলেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছুদিন আগে ওই বাংলাদেশে একটি বড় খুন হয়েছিল, যা নিয়ে সে দেশে ব্যাপক আন্দোলন হয়। সেই খুনের প্রধান আসামিরা মেঘালয় সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করেছিল। এখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বাংলাদেশের ওই ইনকলাব মঞ্চের কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই তিনি ইঙ্গিত করছেন বলেই মনে করা হচ্ছে। তার সবচেয়ে বিতর্কিত দাবিটি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। দিল্লির রাজনৈতিক করিডোরে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলি প্রথমে খুবই সাধারণ মনে হয়। কয়েক মিনিটে একটি সাক্ষাৎ, করিডোরে দাঁড়িয়ে কিছু সৌজন্য বিনিময় কিংবা একটি অনানুষ্ঠানিক কথোপকথন, কিন্তু পরে দেখা যায় সেই ঘটনাই রাজনীতির গতিপথকে বদলে দেওয়ার মতো শক্তিশালী হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রে রয়েছে ঠিক তেমনই একটি ঘটনা। দিল্লির বঙ্গভবনে কয়েক মিনিটের একটি তথাকথিত আকস্মিক সাক্ষাৎ এবং তারপর মাত্র কয়েক দিনের মধ্যে রাজ্যের শাসক দলের ভেতরে অভূতপূর্ব অস্থিরতা। এই পুরো ঘটনা প্রবাহ এখন রাজনৈতিক মহলের সবথেকে বড় আলোচনার বিষয়। প্রায় 3 দশকের রাজনৈতিক যাত্রায় বহু উত্থান পতন দেখেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী আন্দোলন থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, বামফ্রন্টকে সরিয়ে বাংলার ক্ষমতা দখল, জাতীয় রাজনীতিতে নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করা, সবই ঘটেছে এই দলের ইতিহাসে। কিন্তু দল গঠনের 28 বছর পর এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে দলের একটি বড় অংশ প্রকাশ্যে নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেবে, এমন সম্ভাবনা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। আর সেই কারণেই সাম্প্রতিক ঘটনাগুলিকে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক তৃণমূলের ইতিহাসের সবথেকে বড় সাংগঠনিক সংকট হিসেবে দেখতে শুরু করেছেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলের অন্দরে অস্বস্তির খবর বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছিল। প্রকাশ্যে কেউ কিছু না বললেও সংগঠনের বিভিন্ন স্তরে অসন্তোষ জমছিল বলেই দাবি করা হচ্ছে। দলীয় বৈঠকে উপস্থিতি কমে যাওয়া, কিছু নেতার নীরবতা, সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চাপা ক্ষোভ, এসব নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। রাজনৈতিক ইতিহাস বলছে বড় দলগুলির পতন সাধারণত বাইরে থেকে শুরু হয় না, বরং ভেতরে জমতে থাকা অসন্তোষই একসময় বিস্ফোরণের রূপ নেয়।
বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ফাটল তৈরি হয়, আর একসময় সেই ফাটল প্রকাশ্যে আসে। এই প্রেক্ষাপটে 22 মের দিল্লি সফর নতুন মাত্রা যোগ করেছে। বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। প্রকাশ্যে দুপক্ষই এটিকে একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন। কয়েক মিনিটের কথোপকথন, কোনো রাজনৈতিক বৈঠক নয়, কোনো গোপন আলোচনা নয়, এমনটাই দাবি করা হয়েছিল। কিন্তু রাজনীতিতে অনেক সময় ঘটনা যতই গুরুত্বপূর্ণ হয় তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বার্তা। বঙ্গভবনের সেই সাক্ষাতের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তখন অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে সাক্ষাৎ নতুন অর্থ পেতে শুরু করে। কয়েকদিনের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি হতে শুরু করে। একের পর এক বিধায়ক তার পাশে দাঁড়াতে শুরু করেন। সংখ্যাটা দ্রুত বাড়তে থাকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যখন কোনো বিদ্রোহের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি যুক্ত হন তখন সেটি আর ব্যক্তিগত অসন্তোষ থাকে না, সেটি হয়ে ওঠে ক্ষমতার বিকল্প কেন্দ্র তৈরির প্রচেষ্টা। বাংলা রাজনীতিতে এখন সেই সম্ভাবনাই সব থেকে বেশি আলোচিত। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটি শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের প্রশ্ন নয়, এখানে উঠে আসছে সংগঠনের নিয়ন্ত্রণ, নেতৃত্বের ভবিষ্যৎ এবং দলের রাজনৈতিক দিশা নিয়ে প্রশ্ন। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান এবং সাংগঠনিক ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে নানা আলোচনা হয়েছে। যদিও দল বারবারই ঐক্যের বার্তা দিয়েছে, তবু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দলের ভেতরে বহুদিন ধরে বিভিন্ন স্তরে অসন্তোষ জমছিল, আর সেই অসন্তোষই হয়তো এখন প্রকাশ্যে এসেছে। রাজনীতিতে একটি প্রবাদ রয়েছে, ক্ষমতা যত বড় হয় অসন্তোষও তত গভীর হয়। কারণ ক্ষমতার কেন্দ্রে যত শক্তিশালী হয় তত বেশি মানুষ নিজেদের উপেক্ষিত মনে করতে শুরু করেন। অনেক সময় সেই অসন্তোষ প্রকাশ্যে আসে না, কিন্তু একবার সুযোগ তৈরি হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক ঘটনাগুলিকে সেই প্রেক্ষাপটেই দেখছেন অনেক বিশ্লেষক। ঘটনার পর দলের সমস্ত সাংগঠনিক কমিটি এবং শাখা সংগঠন ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত কোনো রাজনৈতিক দল তখনই এমন পদক্ষেপ নেয় যখন তারা মনে করে সংগঠনকে নতুন করে সাজানো প্রয়োজন। এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক বার্তাও। এর মাধ্যমে বোঝানো হয় যে নেতৃত্বের পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করছে এবং নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন। কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন, দীর্ঘ বাম শাসনের বিরুদ্ধে আন্দোলন। বিজেপিকে চিঠি দিল বিএসএফ। সেই চিঠিতে কি লেখা? কাঁটা তার দিতে গেলেই বা জমি মাপতে শুরু করলেই বিজিবি আসছে। বাংলাদেশের সীমান্তের দায়িত্বে থাকা বাহিনী তারা এসে বিএসএফকে বলছে আগে বিজিবিকে জানাতে হবে। মুখে নয়, এবার কাজ করে প্রমাণ দিচ্ছে বাংলাদেশ। ভারত সীমান্তে বিএসএফকে শ্বাস নেওয়ারও সুযোগ দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতদিন আমরা দেখে এসেছি ভারত বর্ডারে বিজিবির নিষ্ক্রিয়তা। সেই সুযোগে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের গ্রামবাসীদের ধরে নিয়ে অত্যাচার করত। মাত্র 1.5 বছরের ব্যবধানে বদলে গিয়েছে সেই চিত্র। এখন বাংলাদেশ সীমান্তে বিজিবির রাজত্ব চলছে। পুশিনকে ঘিরে বিএসএফের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিজিবি। দেখা মাত্রই অ্যাকশনের নির্দেশে বিজিবি কাজ করে চলেছে। এবার বাংলাদেশের আক্রমণাত্মক বিজিবিকে সুর নরম করে চিঠি দিয়েছে ভারতীয় বিএসএফ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বিজিবিকে চিঠি দিল বিএসএফ। সেই চিঠিতে কি লেখা? চিঠিতে বিএসএফ বিজিবিকে সাবধান করলো। 8ই জুন কি হতে চলেছে? তাহলে কি খেল খতম? সীমান্ত নিয়ে আর উত্তেজনা বরদাস্ত করবে না এই ভারতবর্ষ, স্পষ্ট ভাষায় বাংলাদেশকে বুঝিয়ে দেয়া হলো। স্মার্ট বর্ডার তৈরি করতে যা করার দরকার সেটাই করবে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ডার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শনে আসার আগে আরো কঠিন বিএসএফ, আর এই মুহূর্তে তৎপরতা একেবারে তুঙ্গে। বিজিবিকে চুনতি দিল বিএসএফ, কাঁপছে ভয়ে বাংলাদেশ। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আবার সেই বাংলাদেশ এবং ভারতবর্ষ এবং দু দেশের মধ্যেকার একেবারে বর্ডার লাইন, সেই বর্ডার লাইন নিয়ে আমরা কথা বলবো আজকে, সীমান্তবর্তী অঞ্চল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পর তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে, বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৎপরতা তুঙ্গে, কারণ বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় অগ্রগতির দিকেই এগিয়ে গেছে রাজ্য সরকার। বিএসএফও কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়, কিন্তু মাঝে মাঝেই বাধা আসছে। কাঁটা তার দিতে গেলেই বা জমি মাপতে শুরু করলেই বিজিবি আসছে। বাংলাদেশের সীমান্তের দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।